নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কথার আসরের আজকের অনুষ্ঠানে যোগদানের জন্যে আপনাদের অশেষ ধন্যবাদ। আমি রাজীব ঘোষ। শুনতে থাকুন সাহিত্যিক শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস গৌর মল্লার। চতুর্থ পরিচ্ছেদ, সোনা পোকা। সেদিন বেলা তৃতীয় প্রহরে উৎসবকারীরা ক্লান্ত দেহে এবং ঈষৎ মদমত্ত অবস্থায় স্ব গৃহে প্রত্যাবর্তন করিয়াছিল। মাঠের মাঝখানে ইক্ষুযন্ত্রটি নিঃসঙ্গভাবে দণ্ডায়মান ছিল। কেবল কয়েকটা কাক ও শালিক পাখি তখনও আখের ছিবড়ার মধ্যে মাদকদ্রব্য অনুসন্ধান করিয়া ফিরিতেছিল। গোপা ও রঙ্গনা আপন কুটিরে ছিল। বেলা পড়িয়া আসিতেছে দেখিয়া গোপা মেয়েকে ডাকিল, রাঙা, আয় তোর চুল বেঁধে দি। রঙ্গনা মায়ের সম্মুখে আসিয়া বসিল। গোপা তাহার চুলে তেল দিল, কাঁকুই দিয়া চুল আঁচড়াইয়া সযত্নে বেণী রচনা করিল। তারপর কানর সাপের ন্যায় দীর্ঘ বেণী জড়াইয়া জড়াইয়া কবরী বাঁধিয়া দিল। পক্ক তাল ফলের ন্যায় সুপুষ্ট কবরী রঙ্গনার মাথায় শোভা পাইল। চুল বাঁধিয়া গোপা নিজের আঁচল দিয়া রঙ্গনার মুখখানি অতি যত্নে মুছিয়া দিয়া ললাট তটে খদিরের টিপ পরাইয়া দিল। স্নেহখরিত চক্ষে অনিন্দ সুন্দর মুখখানি দেখিয়া গণ্ডে একটি চুম্বন করিল। রঙ্গনা মায়ের এমন স্নেহার্দ্র কোমল ভাব কখনো দেখে নাই। সে লজ্জা পাইল। সে কেমন করিয়া জানিবে তাহার মায়ের মনের মধ্যে কি হইতেছে? গোপার মন আশায় আকাঙ্ক্ষায় অধীর হইয়া উঠিয়াছিল। তাহার যেন আর তর সহিতেছিল না। কবে আসিবে রঙ্গনার বর? এখনই আসে না কেন? চাতক ঠাকুরের কথা শুনিয়া অবধি সে কেবলই মনে মনে দেবতার উদ্দেশ্যে বলিতেছিল, ঠাকুর, আমাকে যত ইচ্ছে শাস্তি দাও, কিন্তু রাঙা যেন সুখী হয়। মাতার পদধূলি মাথায় লইয়া রঙ্গনা সলজ্জ চক্ষু তুলিল। মা, পলাশবনে আলতা পোকা খুঁজতে যাই? গোপা বলিল, তা যা, ঘটি নিয়ে যাস, একেবারে বাথান থেকে দুধ দুয়ে ফিরবি। রঙ্গনা ঘটি লইয়া পলাশবনের দিকে চলিল। আজ পূর্বাহ্নে চাতক ঠাকুরের সহিত সাক্ষাতের পর হইতে তাহার মনেও যেন কোনো মধুর ভবিতব্যতার বাতাস লাগিয়াছে। মন উৎসুক, উন্মুখ, প্রাতঃকালের বিষণ্ণ বিরসতা আর নাই। বনে প্রবেশ করিয়া রঙ্গনা দেখিল সেখানে আরও কয়েকটি গ্রাম্য যুবতী উপস্থিত হইয়াছে। তাহারাও দহনপাত্র লইয়া আসিয়াছে, বাথানে গোদাহন করিয়া ঘরে ফিরিবে। কারণ উৎসব উপলক্ষে আর সব কাজ বন্ধ রাখা চলে, গোদহন না করিলে নয়। যুবতীদের সকলেরই একটু প্রগলভ অবস্থা, ইক্ষুরসের প্রভাব এখনো দূর হয় নাই। তাহারা রঙ্গরসিকতার ছলে পরস্পরের গায়ে হাসিয়া ঢলিয়া পড়িতেছে, স্খলদন চলা হইয়া দৌড়াদৌড়ি করিতেছে। তাহাদের মধ্যে যে চটুল বাক চাতুর্যের বিনিময় হইতেছে, তাহাতে আদিরসের ব্যঞ্জনাই অধিক। রঙ্গনা তাহাদের দেখিয়া একটু থতমত হইল, কিন্তু পলাশবন বিস্তীর্ণ স্থান, সে তাহাদের এড়াইয়া অন্যদিকে গেল। যুবতীরা রঙ্গনাকে দেখিয়াছিল। তাহারা চোখ ঠাড়াঠাড়ি করিয়া নিম্নকণ্ঠে হাস্যালাপ আরম্ভ করিল। তাহাদের ভাঙা ভাঙা হাসির শব্দ রঙ্গনার কানে আসিতে লাগিল। উহারা যে তাহার সম্বন্ধেই আলোচনা করিতেছে, তাহা বুঝিয়া রঙ্গনার গাল দুটি উত্তপ্ত হইল। কিন্তু
সে তাহাদের ছাড়িয়া বেশি দূরেও যাইতে পারিল না। এই সমবয়স্কা যুবতীদের প্রতি তাহার মনে কোনো বিদ্বেষভাব ছিল না, বরং তাহাদের সহিত মিশিয়া তাহাদের সঙ্গসুখ লাভ করিবার গভীর ক্ষুধা তাহার অন্তরে ছিল। কিন্তু তবু উপযাচিকা হইয়া তাহাদের সমীপবর্তিনী হইবার হঠতাও তাহার ছিল না। সারা জীবনের একাকিত্ব তাহাকে ভীরু করিয়া তুলিয়াছিল। লাক্ষাকীটের অন্বেষণে বিমনাভাবে এদিক ওদিক ঘুরিতে ঘুরিতে হঠাৎ একটা সোনাপোকা দেখিয়া রঙ্গনা উৎফুল্ল নেত্রে সেই দিকে চাহিয়া রহিল। আবার সোনাপোকা! সুবর্ণদেহ পতঙ্গটা বোধহয় রাত্রির জন্য আশ্রয় খুঁজিতেছিল। সে একটা বৃক্ষকাণ্ডে বারবার আসিয়া বসিতেছিল, আবার উড়িয়া যাইতেছিল। তাহার সোনালী অঙ্গে আলোর ঝিলিক খেলিতেছিল। রঙ্গনা কিছুক্ষণ নিষ্পলক নেত্রে তাহাকে নিরীক্ষণ করিয়া সন্তর্পণে স্কন্ধ হইতে আঁচল নামাইয়া হাতে লইল। তারপর পা টিপিয়া টিপিয়া তাহার দিকে অগ্রসর হইল। সোনাপোকা বা কাঁচপোকা দেখিয়া ধরিতে ইচ্ছে হয় না, এমন মেয়ে সেকালে ছিল না, একালেও নাই। রঙ্গনা আঁচল হাতে লইয়া গাছের নিকটবর্তিনী হইতেই সোনাপোকাটা উড়িয়া গেল, কিন্তু বেশি দূর গেল না, কাছাকাছি ঘুরিতে লাগিল। রঙ্গনার মনে হইল যে সোনাপোকা আজ সকালে তাহার চুলে বসিয়াছিল এ সেই সোনাপোকা। সে মহা উৎসাহে তাহার পিছনে ছুটাছুটি করিতে লাগিল। যুবতীরা দূর হইতে সোনাপোকা দেখিতে পাইতেছিল না, কেবল রঙ্গনার ছুটাছুটি দেখিতেছিল। কিছুক্ষণ দেখিবার পর একটি যুবতী বলিল, রঙ্গনা এমন ছুটোছুটি করছে কেন ভাই? দেখ দেখ, ঠিক যেন বাথা নিয়া গাই। রসিকতা শুনিয়া অন্য যুবতীরা হাসিয়া মাটিতে লুটাইয়া পড়িল। আর একজন বলিল, তা হবে না, অত বড় আইবুড়ো মেয়ে। ওদিকে রঙ্গনা আরও কিছুক্ষণ সোনাপোকার পশ্চাৎ ধাবন করিয়া অবশেষে তাহাকে আঁচল চাপা দিয়া ধরিয়া ফেলিল। চোখে মুখে উচ্ছল আনন্দ। আঁচল শুদ্ধ সোনাপোকাকে মুঠির মধ্যে লইয়া কানের কাছে আনিয়া শুনিল, মুঠির ভিতর হইতে আবদ্ধ সোনাপোকার ক্রুদ্ধ গুঞ্জন আসিতেছে। এই সময় তাহার চোখে পড়িল যুবতীরা অদূরে আসিয়া কৌতূহল সহকারে তাহাকে নিরীক্ষণ করিতেছে। রঙ্গনা আর আত্মসম্বরণ করিতে পারিল না। ছুটিয়া তাহাদের কাছে গিয়া কলোচ্ছল কণ্ঠে বলিয়া উঠিল, ও ভাই, দেখো, আমি সোনাপোকা ধরেছি। যুবতীরা কিছুক্ষণ নির্বাক হইয়া রহিল। তারপর যে মেয়েটি বাথানিয়া গাইয়ের রসিকতা করিয়াছিল সে কথা কহিল। তাহার নাম মঙ্গলা। যুবতীদের মধ্যে সেই সর্বাপেক্ষা বাক চটুলা। মঙ্গলা বলিল, ও মা, সত্যি? তা ভাই, তুমি তো সোনাপোকা ধরবেই। তোমার তো আর আমাদের মতো গুবরে পোকার বরাত নয়, একটু দেরিতে ধরেছ, এই যা। তা কেমন সোনাপোকা ধরলে দেখি? সত্যি সোনাপোকা বটে তো? রঙ্গনা এই বাক্যের ব্যঙ্গার্থ বুঝিল কিনা বলা যায় না। সে মঙ্গলার কাছে গিয়া তাহার কানের কাছে সোনাপোকার মুঠি ধরিল, বলিল, হ্যাঁ, সত্যি সোনাপোকা, এই শোনো না। মঙ্গলা মুঠির মধ্যে গুঞ্জন শুনিল। আরও কয়েকটি যুবতী কান বাড়াইয়া দিল, তাহারাও শুনিল। মঙ্গলা বলিল, গুনগুন করছে বটে, তা সোনাপোকা না হয়ে ভোমরাও হতে পারে। হ্যাঁ ভাই, সোনাপোকা ভেবে একটা কেলেকিষ্টে ভোমরা ধরনি তো? না, সোনাপোকা বলিয়া রঙ্গনা যেন সকলেরই প্রতীতি জন্মাইবার জন্যই অতি সাবধানে মুঠি একটু খুলিল। সোনাপোকা এই সুযোগেরই প্রতীক্ষা করিতেছিল।
ভোঁ করিয়া বাহির হইয়া তীর বেগে অন্তর্হিত হইল। রঙ্গনা বলিল, ওই যা। যুবতীরা উচ্চকণ্ঠে হাসিয়া উঠিল। মঙ্গলা বলিল, হায় হায়, এত কষ্টে সোনা পোকা ধরলে, তা উড়ে গেল, ধরে রাখতে পারলে না। এর চেয়ে আমাদের গোবরে পোকাই ভালো, তারা উড়ে পালায় না। কি বলিস ভাই? বলিয়া সখীদের প্রতি কটাক্ষ করিল। সখীরা মুখে আঁচল দিয়া হাসিল। রঙ্গনার মুখখানি ম্লান হইয়া গেল। এতক্ষণে সে নিঃসংশয়ে বুঝিতে পারিল, ইহারা তাহাকে লইয়া ব্যঙ্গ বিদ্রুপ করিতেছে। তাহার চোখ দুটি মাটিতে নত হইয়া পড়িল। স্খলিত আঁচলটি ধীরে ধীরে স্কন্ধের উপর তুলিয়া লইয়া সে গমনোদ্যত হইল। মঙ্গলা বলিল, দুঃখ করো না ভাই, তোমার কপালে আবার সোনা পোকা আসবে। যার অমন রূপ, তার কি সোনা পোকার অভাব হয়? রঙ্গনা তাহার প্রতি বিহ্বল দৃষ্টি তুলিয়া বলিল, কি বলছো ভাই তুমি? আমি বুঝতে পারছি না। বলছি, গাঁয়ের কাউকে তো আর তোমার মনে ধরবে না। তোমার জন্যে পক্ষীরাজ ঘোড়ায় চড়ে রাজপুত্তর আসবে। বলিয়া ব্যঙ্গভরে হাসিতে হাসিতে মঙ্গলা বাথানের দিকে চলিয়া গেল। অন্য যুবতীরাও তাহার সঙ্গে গেল। রঙ্গনা কিছুক্ষণ তাহাদের দিকে চাহিয়া দাঁড়াইয়া রহিল। তাহার চোখ ফাটিয়া জল আসিল। তারপর একটু রাগ হইল। সে মনে মনে বলিল, আসবেই তো রাজপুত্তুর। রঙ্গনার অদৃশ্য দেবতা অন্তরিক্ষ হইতে এই দৃশ্য দেখিয়া বোধহয় একটু করুণ হাসিলেন। যে ব্যঙ্গোক্তি অচিরাৎ সত্যরূপ ধরিয়া দেখা দেয়, যে কামনা সফলতার ছদ্মবেশ পড়িয়া আবির্ভূত হয়, তাহার প্রকৃত মূল্য অদূরদর্শী মানুষ কেমন করিয়া বুঝিবে? অতঃপর রঙ্গনা কিয়ৎকাল বৃক্ষ শাখায় ঠেস দিয়া দাঁড়াইয়া রহিল। ক্রমেই বৃক্ষতল ছায়াচ্ছন্ন হইল। এতক্ষণে অন্য মেয়েগুলো গোদোহন শেষ করিয়া নিশ্চয় বাথান হইতে চলিয়া গিয়াছে। রঙ্গনা নিজের দোহন পাত্রটি মাটি হইতে তুলিয়া লইয়া বাথানের দিকে পা বাড়াইয়াছে। এমন সময় পিছন দিকে একটা শব্দ শুনিয়া সচকিতে ফিরিয়া চাহিল। উত্তর দিকে তরুচ্ছায়ার ভিতর দিয়া এক পুরুষ শ্বেতবর্ণ অশ্বের বলগা ধরিয়া আসিতেছে। বিশালকায় পুরুষ। তাহার পাশে ক্লান্ত সেদাক্ত অশ্বটিকে খর্ব মনে হয়। পুরুষের দেহে বর্মচর্ম, কটিবন্ধে অসি, মস্তকে লৌহ শিরস্ত্রাণ, কিন্তু বেশবাসের পারিপাট্য নাই। কপালে ক্ষতরেখার উপর রক্ত শুকাইয়া আছে। রঙ্গনা ও পুরুষ পরস্পরকে একসঙ্গে দেখিতে পাইল। পুরুষ থমকিয়া দাঁড়াইয়া পড়িল। দুইজনে কিছুক্ষণ নিষ্পলক নেত্রে পরস্পরের পানে চাহিয়া রহিল। তারপর পুরুষ অশ্বের বলগা ছাড়িয়া দিয়া রঙ্গনার দিকে অগ্রসর হইল। রঙ্গনার বুকের মধ্যে তুমুল স্পন্দন আরম্ভ হইয়াছিল। সে সম্মোহিতের ন্যায় দাঁড়াইয়া রহিল। তাহার মনে পড়িল, চাতক ঠাকুর দেখিয়াছিলেন শ্বেত অশ্বপৃষ্ঠে বিশালকায় পুরুষ রণক্ষেত্র হইতে উল্কার বেগে ছুটিয়া বাহির হইতেছে। এ কি সেই অশ্বারোহী? পুরুষ রঙ্গনার সম্মুখে আসিয়া দাঁড়াইল। রঙ্গনাকে আপাদমস্তক নিরীক্ষণ করিয়া তাহার মুখমণ্ডল বিশদ হাস্যে ভরিয়া গেল। সে সহজ মার্জিত কণ্ঠে বলিল, আমার ভাগ্য ভালো যে একলা তোমার দেখা পেলাম। কাছেই বোধহয় গ্রাম আছে, কিন্তু গ্রামে যাবার আমার ইচ্ছে নেই। আমি রণক্লান্ত যোদ্ধা। আমাকে কিছু খাদ্য পানীয় দিতে পারো?
রঙ্গনা মহাচ্ছন্নের ন্যায় চাহিয়া রহিল। তারপর মুখ হইতে আপনি বাহির হইয়া আসিল, তুমি কি রাজপুত্তুর? পুরুষের চক্ষে সবিস্ময়ে প্রশ্ন উঠিল। তারপর সেই ঊর্ধ্বে মুখ উৎক্ষিপ্ত করিয়া উচ্চ কণ্ঠে হাসিয়া উঠিল, প্রাণ খোলা কৌতুকের হাসি। মানুষটি যে স্বভাবতই মুক্তপ্রাণ তাহা তাহার হাসি হইতে প্রতীয়মান হয়। অবশেষে সহসা হাসি থামাইয়া সে বলিল, আমার পরিচয় কি কপালে লেখা আছে? ভেবেছিলাম পরিচয় দেব না, কিন্তু তুমি ধরে ফেলেছ। তবে একটু ভুল করেছ। আমি রাজপুত্র বটে, কিন্তু আপাতত রাজা। এই পুরুষের সহজ বাকভঙ্গি এবং অকপট কৌতুকহাস্য শুনিয়া রঙ্গনা অনেকটা সাহস পাইয়াছিল। প্রথম সাক্ষাতের বিহ্বলতাও আর ছিল না, তবু বিস্ময় অনেকখানি ছিল। সে পুরুষের কথার প্রতিধ্বনি করিয়া বলিল, রাজা? পুরুষ বলিল, হ্যাঁ, গৌড় দেশের রাজা। আমার নাম মানবদেব। কিন্তু গৌড় দেশের রাজার নাম তো শশাঙ্কদেব। মানব নীরবে কিছুক্ষণ রঙ্গনার সরল সুন্দর মুখখানি দেখিয়া ধীরে ধীরে বলিল, মহারাজ শশাঙ্কদেব আজ 8 মাস হল দেহ রক্ষা করেছেন। আমি তাঁর পুত্র। তুমি বোধহয় বিশ্বাস করো না। অবিশ্বাস করার মতো মনের অবস্থা রঙ্গনার নয়। বিশেষত গ্রামে রাজা রাজারার খবর কয়জন রাখে? কোন রাজা মরিল, কে নূতন রাজা হইল, এ সকল সংবাদ গ্রামাঞ্চলে বহু বিলম্বে আসে, আসিলেও বিশেষ চাঞ্চল্যের সৃষ্টি করে না। রঙ্গনা জন্মাবধি শুনিয়াছে শশাঙ্কদেব রাজা। রাজা যে মরিতে পারে এ সম্ভাবনা তাহার মনেই আসে নাই। এখন মানবের শালপ্রাংশু আকৃতির দিকে চাহিয়া তাহার মনে তিলমাত্র সংশয় রহিল না। সে যুক্ত করে বলিল, মহারাজের জয় হোক। রাজাকে জয় হোক বলিয়া সম্ভাষণ করিতে হয়, ইহা সে চাতক ঠাকুরের কাছে পৌরাণিক গল্প শুনিবার কালে শিখিয়াছিল। মানব হাসিল, বলিল, জয় আর হল কই? আজ তো পরাজয় হয়েছে। যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে এসেছি। ভাগ্যে জয়ন্ত ছিল, নইলে। বলিয়া মানব তাহার জয়ন্ত নামক রণ অশ্বের দিকে দৃষ্টি ফিরাইল, কিন্তু অশ্বকে দেখিতে পাইল না। তৃষ্ণার্ত অশ্ব অদূরে জলের আঘ্রাণ পাইয়া নদীর দিকে গিয়াছে। রঙ্গনার দিকে ফিরিয়া মানব বলিল, পরাজিতকে সকলে ত্যাগ করে। জয়ন্তও আমাকে ছেড়ে চলে গেছে। এখন তুমি ভরসা। তোমার নাম কি? রঙ্গনা নাম বলিল। মানব স্মিত প্রশংস দৃষ্টি তাহার সর্বাঙ্গে বুলাইয়া হঠাৎ গার্হস্বরে বলিল, তোমার মতন রূপসী রাজ অবরোধেও বিরল। কপালে সিঁদুর দেখছি না। এখনো কি বিয়ে হয়নি? নেত্র অবনত করিয়া রঙ্গনা মাথা নাড়িল। মানব বলিল, তোমাকে যত দেখছি ততই আশ্চর্য লাগছে। এই সুদূর জনপদে তুমি কোথা থেকে এলে জানি না, কিন্তু মনে হয় তোমার হৃদয় তোমার দেহের মতোই কোমল। আমি তোমার কাছে আত্মসমর্পণ করলাম। আজ রাত্রির জন্য আমাকে রক্ষা করো। রঙ্গনার মনে পড়িল তাহার রাজপুত্র খুদ পিপাসাতুর। চকিতে মুখ তুলিয়া সে বলিল, তুমি এখানে থাকো, আমি এখনই তোমার জন্য দুধ দুয়ে আনছি। বলিয়া দহনপাত্র লইয়া সে ছুটিয়া গেল।
যতক্ষণ দেখা গেল মানব সেই দিকে চাহিয়া রহিল। ভাবিল, এ কি পলাশবনের বনলক্ষ্মী? তারপর বৃক্ষকাণ্ডে পৃষ্ঠ রাখিয়া সে নিজের ভাগ্য চিন্তা করিতে লাগিল। আজ হইতে ঠিক 8 মাস পূর্বে গৌরকেশরী শশাঙ্কদেব বৃদ্ধ বয়সে দেহ রক্ষা করিয়াছেন। শশাঙ্ক একদিকে যেমন দুর্ধর্ষ বীর ছিলেন, তেমনি অসামান্য কূটনীতিজ্ঞ ছিলেন। 30 বৎসর ধরিয়া তিনি এক হাতে পূর্ববঙ্গের রাজ্যগৃহ্ণেও নৃপতিবৃন্দকে এবং অন্য হাতে প্রতিহিংসাপরায়ণ হর্ষবর্ধনের বিপুল রাজশক্তিকে রুখিয়া রাখিয়াছিলেন। তাঁহার জীবদ্দশায় শত্রু গৌড় রাজ্যে পদার্পণ করিতে পারে নাই। শশাঙ্কের মৃত্যুর পর তৎপুত্র মানব গৌড়ের সিংহাসনে বসিল। মানবের বয়স 30 বৎসর। পিতার মতোই সে দুর্মদ বীর, তাহার বিপুল দেহে সিংহের পরাক্রম। কিন্তু তাহার স্বভাব উন্মুক্ত ও সরল। মনের কথা সে গোপন রাখিতে পারে না। ছল চাতুরী তাহার প্রকৃতি বিরুদ্ধ। যতদিন সে যুবরাজ ছিল ততদিন পিতার অধীনে সৈন্যাপত্য করিয়াছে, অসীম বিক্রমে যুদ্ধ করিয়াছে, কিন্তু মন্ত্রণা সভায় তাহার বুদ্ধি বিকাশ লাভ করে নাই। তাই সিংহাসন লাভের পরেও তাহার প্রকৃতিগত স্বধর্ম পরিবর্তিত হইল না। যে মন্ত্রীগণ শশাঙ্কের জীবিতকালে মাথা তুলিতে পারেন নাই, তাহারা এখন মাথা তুলিয়া পরস্পর প্রতিদ্বন্দ্বিতা আরম্ভ করিলেন। রাজ্যের কল্যাণ চিন্তা ভুলিয়া আপন আপন শক্তি বৃদ্ধির চেষ্টায় তৎপর হইলেন। রাজপুরুষদের মধ্যে ঘরে ঘরে চক্রান্ত চলিতে লাগিল। রাজার মর্মকোষে কীট প্রবেশ করিল। শত্রুপক্ষ এত বড় সুযোগ উপেক্ষা করিল না। কামরূপ রাজ ভাস্কর বর্মা গোপনে হর্ষবর্ধনের সহিত সন্ধি করিয়াছিলেন। তিনি সসৈন্যে গৌড়ের উত্তর প্রান্ত আক্রমণ করিলেন। কজঙ্গলের শিলাবন্ধুর উপত্যকায় ভাস্কর বর্মার সহিত মানবের যুদ্ধ হইল। কিন্তু প্রতিদ্বন্দ্বিতা ও ঈর্ষার বিষ সেনাপতিদের মনেও সঞ্চারিত হইয়াছিল। দ্বিপ্রহর পর্যন্ত যুদ্ধ চলিবার পর মানব বুঝিল যুদ্ধে জয়ের আশা নাই। রক্তাক্ত দেহে সে রণক্ষেত্র ত্যাগ করিল। এখন তাহার একমাত্র ভরসা শত্রুর আগে কর্ণসুবর্ণে পৌঁছিয়া আর একবার যুদ্ধের জন্য প্রস্তুত হওয়া। আজ দ্বিপ্রহরে রণক্ষেত্র হইতে বাহির হইয়া সে দক্ষিণ দিকে ঘোড়া ছুটাইয়া দিয়াছিল, কিন্তু কজঙ্গল হইতে কর্ণসুবর্ণ বহু দূর, অশ্বপৃষ্ঠেও 2 দিনের পথ। মানব পলাশবনের ভেতর দিয়া ঘোড়া ছুটাইয়া অবশেষে সন্ধ্যার প্রাককালে ভগ্ন দেহে ক্ষুৎ পিপাসার্ত অবস্থায় বেতসগ্রামের উপকণ্ঠে আসিয়া উপস্থিত হইয়াছিল। সম্মুখে রাত্রি, পশ্চাতে শত্রু আসিতেছে। এই উভয় সংশয়ের মাঝখানে দাঁড়াইয়া সন্ধ্যার ছায়ান্ধকারে মানব নিজ ভাগ্য চিন্তা করিতেছে। অতঃপর অদৃষ্ট শক্তি তাহাকে কোন পথে লইয়া যাইবে? ভবিষ্যতের গর্ভে কোন রহস্যের ভ্রূণ লুক্কায়িত আছে? ভাবিতে ভাবিতে তাহার অধরে মৃদু হাসি ফুটিয়া উঠিল। রঙ্গনার পুষ্পপেলব যৌবন লাবণ্য তাহার চোখের সম্মুখে ভাসিতে লাগিল। পঞ্চম পরিচ্ছেদ। বেতসকুঞ্জ। পূর্ণ দুগ্ধ পাত্র লইয়া রঙ্গনা যখন ফিরিয়া আসিল, তখন সূর্য অস্ত গিয়াছে। আকাশে শুক্লা নবমীর চন্দ্র কিরণজাল প্রস্ফুটিত করিয়া সূর্যের অভাব পূর্ণ করিবার চেষ্টা করিতেছে। পলাশবনের মধ্যে
আলো আঁধারের লুকোচুরি খেলা। রঙ্গনা দুগ্ধপাত্র মানবের সম্মুখে ধরিল। মানব দুই হাতে পাত্র লইয়া বিনা বাক্য ব্যয়ে তাহার কানায় ওষ্ঠ সংযোগ করিল। পাত্রটি নিতান্ত ক্ষুদ্র নয়, একটি ছোটখাটো কলসি বলা চলে। মানব এক চুমুকে তাহা নিঃশেষ করিয়া রঙ্গনাকে ফিরাইয়া দিল। রঙ্গনা রুদ্ধশ্বাসে প্রশ্ন করিল, আর কিছু খাবে? মানব হাসিয়া বলিল, ক্ষুধার কি আর শেষ আছে? কিন্তু থাক, আপাতত এই যথেষ্ট। তোমাকে কি বলে কৃতজ্ঞতা জানাব? মানব হাত ধরিয়া রঙ্গনাকে কাছে টানিয়া লইল। রঙ্গনার ঘন ঘন নিঃশ্বাস পড়িতে লাগিল, দেহ রোমাঞ্চিত হইল। মানব গার্হ স্বরে বলিল, আমার আজ কিছু নেই, আমি পলাতক। দুদিন আগেই যদি তোমার দেখা পেতাম, প্রাণ ভরে আমার কৃতজ্ঞতা জানাতে পারতাম। রঙ্গনা উত্তর দিতে পারিল না, অধমুখে রহিল। মুগ্ধা পল্লী যুবতী নাগরিক সভা সৌজন্য কোথায় শিখিবে? কিন্তু তাহার স্নিগ্ধ নীরবতা মানবের বড় মিষ্ট লাগিল। সে ধীরে ধীরে কথা বলিতে আরম্ভ করিল, কিন্তু সে রঙ্গনাকে বাকচাতুর্যে সম্মোহিত করিবার চেষ্টা করিল না, বরং একটি সমধর্মী মানুষ পাইয়া তাহার অন্তরের সরলতা যেন সাগ্রহে বাহির হইয়া আসিল। দুইজনে বৃক্ষ শাখায় হেলান দিয়া পাশাপাশি দাঁড়াইয়া মৃদু কণ্ঠে জল্পনা করিতে লাগিল। মানব অধিকাংশ কথা বলিল, রঙ্গনা তন্ময় হইয়া শুনিল। মানব যে প্রশ্ন করিল, রঙ্গনা সরলভাবে তাহার উত্তর দিল। এইভাবে এক দণ্ড অতীত হইবার পর মানব চকিত হইয়া বলিল, সন্ধ্যা উত্তীর্ণ হয়েছে, তুমি গৃহে যাও। আর তুমি? আমি গাছতলায় রাত কাটিয়ে দেব। রঙ্গনা আঙ্গুলে বস্ত্রাঞ্চল জড়াইতে লাগিল। তুমি আমাদের কুটিরে চলো না কেন? রাত্রে সেখানেই থাকবে। মানব একটু ইতস্তত করিয়া শেষে মাথা নাড়িল। না, আমার পিছনে শত্রু আসছে, হয়তো আজ রাত্রেই গ্রামে এসে পৌঁছবে। আমি গ্রামে থাকলে ধরা পড়বার ভয় আছে। রঙ্গনা তর্জনী দংশন করিল, তারপর চকিত উৎফুল্ল চক্ষু তুলিল। তুমি আমার কুঞ্জে থাকবে? আমার কুঞ্জের কথা কেউ জানে না। তোমার কুঞ্জ? রঙ্গনা তাহার নিভৃত বেতস কুঞ্জের কথা বলিল। শুনিয়া মানব বলিল, এ ভালো, চলো তোমার কুঞ্জে রাত কাটাবো। রঙ্গনা মানবকে পথ দেখাইয়া লইয়া চলিল। পলাশবনের বাহিরে অনিমেষ জ্যোৎস্না। দুজনে মৌরির তীরে উপস্থিত হইল। মানব বলিল, এ কি, এ যে নদী, আমি স্নান করব, কিন্তু আগে তোমার কুঞ্জ দেখি। কুঞ্জ দেখিয়া মানব দীর্ঘশ্বাস ফেলিল। কি সুন্দর তোমাদের জীবন! কেন আমরা নগরে থাকি, রাজ্যের জন্য কারাগারি করি? মানুষের যত অনিষ্টের মূল নাগরিক জীবন। ইচ্ছে করে চিরদিন তোমার এই কুঞ্জে কাটাই। অস্ফুট স্বরে রঙ্গনা বলিল, কাটাও না কেন? মানব বলিল, উপায় নেই, কর্মফল ভোগ করতে হবে। কিন্তু আবার আমি আসব, তোমাকে ভুলতে পারব না। রঙ্গনাও বলিতে চাহিল, আমিও তোমাকে ভুলতে পারব না, কিন্তু লজ্জায় তাহা বলিতে পারিল না। বলিল, তোমার কপাল কেটে গেছে, লাগছে না? এসো,
বেঁধে দিই। মানব বলিল, ও কিছু নয়, তলোয়ারের আঁচড় লেগেছিল, আপনি সেরে যাবে। তবে তুমি স্নান করে এসো। তুমি চলে যাবে না? না। মানব অল্পকাল মধ্যেই স্নান করিয়া ফিরিয়া আসিল। বর্ম চর্ম শিরস্ত্রাণ কুঞ্জের বাহিরে নামাইয়া রাখিল। ইতিমধ্যে রঙ্গনা খড় বিছাইয়া শয্যা রচনা করিয়া রাখিয়াছে। কুঞ্জ দ্বারে চুপটি করিয়া দাঁড়াইয়া আছে। মানব চারিদিকে চাহিল। আকাশে জ্যোৎস্না ফিন ফুটিতেছে, সুদূর প্রসারিত বেতস্পনের শাখাপত্র মৃদু মর্মর ধ্বনি করিয়া কাঁপিতেছে। কোথাও জনমানবের চিহ্ন নাই। মানবের মনে হইল ইহজগৎ হইতে বিচ্ছিন্ন হইয়া সে কোন এক অর্থবাস্তব মায়াপুরীতে উপনীত হইয়াছে। এখানে আর কেহ নাই, শুধু সে আর রঙ্গনা। মানব রঙ্গনার হাত ধরিয়া ঈষৎ স্খলিত স্বরে বলিল, রঙ্গনা, কি বলছ? না, কিছু না। মানব নিঃশ্বাস ফেলিল। তুমি এবার ঘরে যাও, কাল সকালে একবার তোমার দেখা পাব কি? রঙ্গনা বলিল, আজ রাত্রেই আমি আবার আসব, তোমার খাবার নিয়ে আসব। সহসা রঙ্গনার দুই স্কন্ধের উপর হাত রাখিয়া মানব নত হইয়া তাহার চোখের মধ্যে চাহিল। রঙ্গনা, তুমি আমার বউ হবে? রঙ্গনা তাহার হাত ছাড়াইয়া ছুটিয়া পালাইয়া গেল। গ্রামের কুটিরগুলিতে দীপ নিভিয়া গিয়াছে। দিনের মাতামাতির পর গ্রামবাসীরা ক্লান্ত দেহে শয্যা আশ্রয় করিয়াছে। কেবল গোপা আপন কুটির দ্বারে দাঁড়াইয়া উৎকণ্ঠা ভরা চোখে বাহিরের দিকে তাকাইয়াছিল। তাহার উৎকণ্ঠা ক্রমে আশঙ্কায় পরিণত হইতেছিল। এমন সময় রঙ্গনা ছুটিতে ছুটিতে ফিরিয়া আসিল। গোপা কোনো প্রশ্ন করিবার পূর্বেই একবার মা বলিয়া ডাকিয়া মাতার কণ্ঠ জড়াইয়া ধরিয়া কাঁধের মধ্যে মুখ লুকাইল। গোপা অনুভব করিল রঙ্গনার সর্বাঙ্গ থর থর করিয়া কাঁপিতেছে। দ্বার বন্ধ করিয়া দিয়া সে রঙ্গনাকে লইয়া মেঝেয় বসিল। ঘরের কোণে প্রদীপ জ্বলিতেছে, উনানের উপর ভাত চড়ানো রহিয়াছে। গোপা কন্যার চিবুক ধরিয়া মুখ দেখিল, তারপর বলিল, এবার বল, কি হয়েছে? রঙ্গনা কিছুই বলিতে পারিল না, কেবল মুখ নিচু করিয়া ভয় ভঙ্গুর হাসিতে লাগিল। গোপা তখন একটি একটি প্রশ্ন করিয়া সব কথা বুঝিয়া লইল। সব শুনিয়া গোপা কিছুক্ষণ বিভ্রান্তভাবে উনানের আগুনের দিকে চাহিয়া রহিল। কি করিবে সে এখন? এমন অচিন্তনীয় অবস্থা যে কল্পনা করাও যায় না। চাতক ঠাকুরের সহিত পরামর্শ করিবে, কিন্তু তিনি যদি বাধা দেন, রাজপুত্র যদি আসিল, এমনভাবে আসিল। ভাবিতে ভাবিতে গোপা যন্ত্রবৎ বলিল, রাঙা, দেখ ভাত হল কিনা। রঙ্গনা উঠিয়া গেল। গোপা মৃন্ময় মূর্তির মতো বসিয়া ভাবিতে লাগিল। বাহিরে সে নিশ্চল, কিন্তু ভিতরে যেন আগ্নেয়গিরির আন্দোলন চলিতেছে। রঙ্গনা ভাতের হাঁড়ি নামাইয়া ফেন গালিল। সহসা গোপা চমকিয়া উঠিয়া দাঁড়াইল। না না, সময় নাই, অধিক চিন্তা করিবার সময় নাই। রঙ্গনার জীবনে যে শুভলগ্ন আসিয়াছে, তাহা ভ্রষ্ট হইয়া না যায়। আজিকার রাত্রি
আর ফিরিয়া আসিবে না। রাজপুত্র চলিয়া গেলে আর ফিরিয়া আসিবে না। ঘরের কোণে একটি পুরাতন বেত্র নির্মিত পেটরা ছিল। গোপা তাহার তলদেশ হইতে 2টি শোলার মালা বাহির করিল। তুচ্ছ শোলার টুকরা দিয়া গাঁথা 2টি মালা, গোপার নিভিয়া যাওয়া যৌবনের স্মৃতি, এক রাত্রির স্মৃতি। গোপার 2 চক্ষু ভরিয়া জল আসিল, কিন্তু সময় নাই। স্মৃতির মালা গলায় পড়িয়া কাঁদিবার সময় নাই। আর একটি অভাবনীয় রাত্রি উপস্থিত হইয়াছে। হয়তো আজিকার রাত্রি 19 বছর আগের আরেকটি রাত্রির সমাবর্তন তিথি। কালচক্র এক পাক ঘুরিয়া আসিয়াছে। গোপা রঙ্গনাকে কাছে টানিয়া লইয়া তাহার কানে কানে দ্রুত হর্ষকণ্ঠে উপদেশ দিতে লাগিল। যে সকল কথা মেয়েকে আজ পর্যন্ত বলে নাই তাহা বলিল। লজ্জা করিল না, লজ্জার সময় কই। তারপর ছুটিয়া গিয়া ভাত বাড়িতে বসিল। দুপুরের রান্না মৌরলা মাছ ছিল। তপ্ত ভাতে ঘি ঢালিয়া গোপা পাত্র রঙ্গনার হাতে দিল। রঙ্গনার মণিবন্ধ হইতে শোলার মালা 2টি ঝুলিতেছে। সে 2 হাতে আহার্যের পাত্র লইয়া চুপি চুপি কুটির হইতে বাহির হইল। বিচিত্র অভিসার যাত্রা। কাব্যে পুরাণে এরূপ অভিসারের কথা লেখে না, কিন্তু ইহাই হয়তো সত্যকার অভিসার। বেতসকুঞ্জে তৃণশয্যায় মানব ঘুমাইয়া পড়িয়াছিল। মাথার উপর চাঁদ বেতসকুঞ্জের বিরল পত্র শীর্ষ হইতে ভিতরে উঁকি দিতেছিল। মানবের ঘুমন্ত মুখ ও প্রশস্ত নগ্ন বক্ষের ওপর ক্রীড়া করিতেছিল। তাহার বাহুতে সোনার অঙ্গদের উপর ঝিকমিক করিতেছিল। রঙ্গনা নিঃশব্দে কুঞ্জে প্রবেশ করিল। মানবের পাশে বসিয়া তাহার জ্যোৎস্না নিষিক্ত সুপ্ত মুখ দেখিতে লাগিল। রাজপুত্র, আমার রাজপুত্র। রঙ্গনার বুকের মধ্যে শোনিত নৃত্যের উন্মাদনা, রোমে রোমে হর্ষোল্লাস। মাথার কবরী আপনি শিথিল হইয়া পিঠের উপর এলাইয়া পড়িল। সে সন্তর্পণে অতি লঘুভাবে একটি আতপ্ত করতল মানবের বুকের উপর রাখিল। মানব চমকিয়া উঠিয়া বসিল। রঙ্গনাকে দেখিয়া তাহার মুখে একটি তন্দ্রামুগ্ধ হাসি ফুটিয়া উঠিল। সে রঙ্গনাকে 2 হাতে বুকে টানিয়া লইয়া জড়িত স্বরে বলিল, আমার বউ। চক্ষু মুদিয়া রঙ্গনা নিস্পন্দ হইয়া রহিল। বিপুল রভ সরসের প্লাবনে তাহার সম্বিত ডুবিয়া গেল। লজ্জার বাহ্য বিভ্রম বিলাস সে শেখে নাই। শিথিল দেহে অনুভব করিল মানব তাহার অধরে চুম্বন করিতেছে। আতপ তাপিতা ধরণী যেমন ঊর্ধ্বমুখী হইয়া বৃষ্টির চুম্বন গ্রহণ করে, তেমনি ভাবে রঙ্গনা মানবের চুম্বন গ্রহণ করিল। মানব চুম্বনের সঙ্গে গদগদ কণ্ঠে তাহার নাম ধরিয়া ডাকিতেছে। ক্রমে রঙ্গনার সম্বিত ফিরিয়া আসিল। সহজ অশিক্ষিত লজ্জাও জাগরূক হইল। সে অস্ফুট স্বরে বলিল, ছেড়ে দাও। মানব বলিল, না, ছাড়ব না। তুমি আমার বউ। বউ। রঙ্গনার মনে পড়িল মা শিখাইয়া দিয়াছিল কি কি বলিতে হইবে। সে চোখ খুলিয়া মানবের মুখের পানে চাহিল। মানবের মুখ দেখিয়া আবার সব গোলমাল হইয়া গেল। কিন্তু না, মা বলিয়া দিয়াছে, কথাগুলি বলিতেই হইবে। রঙ্গনা চুপি চুপি বলিল, তোমার তো আরো বউ আছে। মানব রঙ্গনাকে ছাড়িয়া দিয়া গম্ভীর চক্ষে তাহার পানে চাহিল। শেষে বলিল,
আছে, কিন্তু তারা আমার রানী, মনের মানুষ নয়। মনের মানুষ কে? তুমি। তোমাকেই এতদিন খুঁজেছি, পাইনি। আমাকে তোমার সঙ্গে নিয়ে যাবে? না, এখন কোথায় নিয়ে যাব? যদি রাজ্য রক্ষা করতে পারি, ফিরে এসে তোমায় নিয়ে যাব, শপথ করছি। অতঃপর রঙ্গনার শেখানো বুলি ফুরাইয়া গেল। মা আরও অনেক কথা শিখাইয়া দিয়াছিল, কিন্তু তাহা আর সে মনে করিতে পারিল না। কি হইবে মনে করিয়া? তাহার রাজপুত্র ক্ষুধিত তৃষিত নেত্রে তাহার পানে চাহিয়া আছে। ব্যাকুল অনুরাগে রঙ্গনার নিঃশ্বাস দ্রুত বহিল। সে কম্পিত হস্তে একটি শোলার মালা রাজপুত্রের গলায় পরাইয়া দিল। অন্য মালাটি মানব রঙ্গনার গলায় দিল। মোহবিহ্বল রাত্রি, নব অনুভবের বিস্ময় পুলক ভরা বাসক রজনী। দুজনে দুজনের মুখে অন্ন দিল, চুম্বন দিল। প্রতি অঙ্গ লাগি কাঁদি, প্রতি অঙ্গ মোর। একসঙ্গে আকুলতা ও চটুলতা, লজ্জা ও প্রগলভতা, তন্দ্রা ও প্রমিলায় মেশামেশি, ঘুমে জাগরণে জরাজরি। রাত্রি নিবিড় হইল, চাঁদ অস্ত গেল। প্রত্যুষে ঘুম ভাঙিয়া মানব রঞ্জনা কুঞ্জের বাহিরে আসিল। পূর্বাকাশে উষা ঝলমল করিতেছে, পাখি ডাকিতেছে। মানব দেখিল অদূরে নদী তীরে তাহার অশ্ব সস্পাহরণ করিতেছে। তাহার পৃষ্ঠে কম্বল আসন, মুখে বলগা যেমন ছিল তেমনই আছে। প্রভুকে দেখিতে পাইয়া জয়ন্ত মৃদু হেস্যাধ্বনি করিল। মানব ম্লান হাসিয়া বলিল, আমার বাহনও উপস্থিত, তবে যাই রাঙাবউ। রঙ্গনা তাহার বাহু জড়াইয়া কাঁদিতে লাগিল, বলিল, কবে ফিরে আসবে? মানব রঙ্গনাকে দুই হাতে বুকের কাছে তুলিয়া মুখে মুখ রাখিয়া বলিল, যেদিন শত্রুকে রাজ্য থেকে দূর করব, সেদিন তোমাকে নিতে আসব। যদি রাজ্য যায় আর বেঁচে থাকি, তাহলেও তোমার কাছে ফিরে আসব। কণ্ঠলগ্না রঙ্গনা কাঁদিতে কাঁদিতে বলিল, আসবে? আসব, শপথ করছি। রঙ্গনাকে নামাইয়া দিয়া মানব নিজ বাহু হইতে অঙ্গদ খুলিয়া তাহার বাহুতে পরাইয়া দিল। বলিল, এই অঙ্গদ নাও, যতদিন না ফিরে আসি এটিকে দেখো, আমায় মনে পড়বে। তারপর রঙ্গনার সোনা পোকা উড়িয়া গেল। জয়ন্তের পৃষ্ঠে চড়িয়া মানব চলিয়া গেল। রঙ্গনা অশ্রু বিধৌত মুখে দাঁড়াইয়া বিলীয়মান অশ্বারোহীর পথের পানে চাহিয়া রহিল। মানবের বৃহৎ অঙ্গদ তাহার বাহু হইতে খসিয়া খসিয়া পড়িতেছিল। সে তাহা খুলিয়া একবার বুকে চাপিয়া ধরিল, তারপর আঁচলে বাঁধিয়া ঘরের দিকে চলিল। নিশান্তের পাণ্ডুর চন্দ্রমা। ষষ্ঠ পরিচ্ছেদ। বজ্র সম্ভব। দিবা অনুমান 1 প্রহর সময়ে ইক্ষুযন্ত্রে আখ মারাই কার্য সবেমাত্র আরম্ভ হইয়াছে। এমন সময় একদল সৈন্য হুম হুম শব্দ করিয়া বেতস গ্রামে ঢুকিয়া পড়িল। গ্রামের পুরুষেরা ভয় পাইল বটে, কিন্তু পলায়ন করিল না। যুবতী মেয়েরা কতক আখের খেতে, কতক বেতস বনে লুকাইল। গত 30 বছর ধরিয়া যে যুদ্ধবিগ্রহ চলিতেছে, তাহাতে
শত্রু সৈন্য একবারও গৌড়ের মাটিতে পদার্পণ করিতে পারে নাই সত্য, কিন্তু নানা লোকের মুখে নানা লোমহর্ষণ কাহিনী শুনিয়া গ্রামবাসীদের মনে বিজয়োন্মত সৈন্যদলের স্বভাব চরিত্র আচার ব্যবহার সম্বন্ধে একটা বিভীষিকাপূর্ণ ধারণা জন্মিয়াছিল। সৈন্যদল কিন্তু সংখ্যায় বেশি নয়, মাত্র 20-25 জন পদাতিক, হাতে ঢাল সরকি। ইহারা ভাস্কর বর্মার দলের সৈন্য। গতকাল যুদ্ধ জিতিয়া ভাস্কর বর্মা সদল বলে কর্ণ সুবর্ণের অভিমুখে ধাবিত হইয়াছিলেন। ইহারা সেই বিশাল বাহিনীর একটি বিচ্ছিন্ন প্রশাখা। সৈন্যদল প্রথমেই জানিতে চাহিল গৌড়ের রাজা বা তৎস্থানীয় কেহ গ্রামে লুকাইয়া আছে কিনা। গ্রামবাসীরা এক বাক্যে বলিল, রাজা গজা কেহ এখানে নাই। অনুসন্ধান করিবার ছুতায় কিছু লুটপাট করিবার ইচ্ছা সৈনিক দলের ছিল, কিন্তু তাহারা দলে ভারী নয়। গ্রামবাসীরা সংখ্যাগরিষ্ঠ তো বটেই, উপরন্তু বিলক্ষণ হৃষ্টপুষ্ট। সৈনিকদের অস্ত্র আছে সত্য, কিন্তু অমন 2-4টা সরকি বল্লম গ্রামেও আছে। সুতরাং তাহারা কোনো প্রকার উপদ্রব করিতে সাহস করিল না। প্রত্যেকে একটি একটি ইক্ষুদণ্ড লইয়া চিবাইতে চিবাইতে প্রস্থান করিল। সৈন্যদল চলিয়া যাইবার পর গূঢ় নির্মাণ কার্য স্বভাবতই শ্লথ হইয়া পড়িল। সকলে জটলা করিয়া জল্পনা করিতে লাগিল, কোথায় যুদ্ধ হইয়াছে? ইহারা কোন রাজার সৈন্য? বাহিরের শত্রু ঘরে প্রবেশ করিয়াছে, এখন আত্মরক্ষার উপায় কি? গৌড়ের রাজা কি রাজ্য ছাড়িয়া পলাতক? মধ্যাহ্নকালে গোপা অলক্ষিতে দেবস্থানে গেল। কুটির চক্রের বাহিরে নির্জন অশ্বত্থ বৃক্ষতলে দেবস্থান, পাশেই চাতক ঠাকুরের এক চালা। গোপা দেখিল ঠাকুর অশ্বত্থ বৃক্ষের একটি উদ্গত শিকড়ে মাথা রাখিয়া ঊর্ধ্বমুখে শয়ানে রহিয়াছেন। তাহার দৃষ্টি শূন্যে নিবদ্ধ। গোপা আসিলে চাতক ঠাকুর উঠিয়া বসিলেন। 2-1টা অন্য কথার পর গোপা গত রাত্রির ঘটনা বলিল। চাতক ঠাকুর অবহিত হইয়া শুনিলেন। গোপা নীরব হইলে তিনি একবার চোখ তুলিয়া তাহার পানে সপ্রশ্ন দৃষ্টি নিবদ্ধ করিলেন। গোপা তাহার চোখের প্রশ্ন বুঝিয়া নীরবে সম্মতিসূচক ঘাড় নাড়িল। ঠাকুর তখন দীর্ঘকাল চিন্তা করিয়া বলিলেন, এ কথা চেপে রাখা চলবে না, গাঁয়ের সকলকে জানিয়ে দেওয়া ভালো। গোপা বুঝিল ঠাকুর কি ভাবিয়া এ কথা বলিলেন। সে বলিল, আপনি যা ভালো বোঝেন। ঠাকুর নিঃশ্বাস ফেলিয়া বলিলেন, আমি যা দেখেছিলাম তা মিথ্যে নয়, কিন্তু ভেবেছিলাম একরকম, হলো আরেক রকম। যাক, যা হবার তাই হয়েছে। সব তো মনের মতো হয় না গোপাবু। হয়তো ভালোই হবে, রাঙার রাজপুত্তুর ফিরে আসবে, কিন্তু কিন্তু কি ঠাকুর? আমার মন বলছে বড় দুঃসময় আসছে। শুধু তোমার আমার নয়, আমরা তো খড়কুটো, সারা দেশের দুঃসময়। ঝড় উঠেছে, রাজার সিংহাসন ভেঙে পড়বে, মন্দিরের চূড়া খসে পড়বে, সব ওলট পালট হয়ে যাবে। ভীত হইয়া গোপা বলিল, দিন দুঃখীদের কি হবে ঠাকুর? ঠাকুর বলিলেন, যদি কেউ রক্ষা পায়, দিন দুঃখীরাই পাবে। জানো গোপা বউ, যখন কালবৈশাখী আসে তখন তাল গাছ শাল গাছ ভেঙে পড়ে, কিন্তু বেতস লতার মতো যারা নুয়ে পড়ে তারা বেঁচে যায়। সন্ধ্যার প্রাক্কালে কয়েকজন গ্রাম বৃদ্ধ মহত্তর মহাশয়ের কুটির মণ্ডপে পাটি পাতিয়া বসিয়াছিলেন। প্রাতঃকালের আকস্মিক সৈন্য সমাগমের আলোচনা হইতেছিল।
এমন সময় চাতক ঠাকুর তাহাদের মধ্যে আসিয়া বসিলেন। আলাপ আলোচনা চলিতে লাগিল। আজ শশাঙ্কদেব বাঁচিয়া নাই, তাই শত্রুর এত সাহস। মানব কি সত্যই যুদ্ধে হারিয়া পলায়ন করিয়াছে? কোথায় লুকাইয়া আছে? চাতক ঠাকুর একটু কাশিয়া বলিলেন, মানবদেব কাল রাত্রে আমাদের গ্রামে লুকিয়েছিলেন। সকলে উচ্চকিত হইয়া উঠিলেন। নানাবিধ উত্তেজিত প্রশ্নের উত্তরে চাতক ঠাকুর সংক্ষেপে ঘটনা বিবৃত করিয়া শেষে বলিলেন, কাল রাত্রে রাঙার সঙ্গে মানবদেবের বিয়ে হয়েছে। আজ ভোরে তিনি কানসোনায় ফিরে গেছেন। আবার তুমুল তর্ক উঠিল। চাতক ঠাকুর স্মিত মুখে বসিয়া শুনিতে লাগিলেন। অবশেষে এক বৃদ্ধ সন্নিগ্ধভাবে তাহাকে প্রশ্ন করিলেন, তুমি এত কথা জানলে কোথা থেকে ঠাকুর? রাজা রাঙাকে বিয়ে করেছে, তুমি চোখে দেখেছ? চাতক ঠাকুর শান্ত স্বরে একটি মিথ্যা কথা বলিলেন, আমি বিয়ে দিয়েছি। সে রাত্রে দেবস্থানে ফিরিবার পথে ঠাকুর গোপাকে চুপি চুপি বলিয়া গেলেন, গোপা বউ, রাঙার সিঁথে সিঁদুর দিও, আর যদি কেউ জানতে চায় বলো আমি রাঙার বিয়ে দিয়েছি। রঙ্গনা সীমন্তে সিঁদুর পড়িল, যেন সোনার কমলে রক্ত চন্দনের ছিটা। রঙ্গনাকে কেন্দ্র করিয়া সারা গ্রামে উত্তেজনার ঘূর্ণাবর্ত বহিয়া গেল। সকলের কৌতূহলী দৃষ্টি রঙ্গনার দিকে, সকলের চটুল রসনায় রঙ্গনার কথা। কিন্তু রঙ্গনার কোনো দিকে লক্ষ্য নাই। সে যেন স্বপ্নের ঘোরে আচ্ছন্ন আছে। বরং গোপা গ্রামীণাদের ঔৎসুক্য ও কৌতূহল দেখিয়া গর্বিত অবজ্ঞায় ঘাড় বাঁকাইয়া ভ্রুকুটি করে। কিন্তু রঙ্গনার গর্বও নাই, অভিমানও নাই। সে তন্দ্রাচ্ছন্নের ন্যায় নদীতে স্নান করিতে যায়। মেয়েদের কৌতুক কানাকানি তাহার কর্ণে প্রবেশ করে, কিন্তু অন্তর স্পর্শ করে না। তাহার সূক্ষ্ম অন্তঃপ্রকৃতি যেন গ্রামের পরিবেশ ছাড়িয়া বহু দূরে চলিয়া গিয়াছে। জড় দেহটাই পিছনে পড়িয়া আছে। একটি একটি করিয়া দিন কাটে, পক্ষ কাটে, মাস কাটিয়া যায়। হেমন্ত গিয়া হিম আসে, হিমের শেষে বসন্ত। রঙ্গনা নিজ দেহের অভ্যন্তরে নূতন জীবনের প্রাণ স্পন্দন অনুভব করে। তাহার দেহ মন ভরিয়া বিপুল হৃদয়াবেগ উথলিয়া ওঠে। সে চুপি চুপি মানবের অঙ্গটি প্যাটরা হইতে বাহির করিয়া বুকে চাপিয়া ধরে। কিন্তু মানব ফিরিয়া আসে না। তাহার কোনো সংবাদও নাই। বহির্জগতের সহিত বেতসগ্রামের যোগাযোগ অতি অল্প। সেই যে একদল শত্রু সৈন্য আসিয়াছিল, তারপর বাহির হইতে আর কেহ আসে নাই। গ্রামিকেরা কেহ কেহ কদাচ বাহিরে গিয়া কিছু সংবাদ সংগ্রহ করিয়া আনে। সে সংবাদও পাকা খবর নয়, জনশ্রুতি মাত্র। কর্ণ সুবর্ণ পর্যন্ত যাইবার সাহস কাহারও নাই। সেখানে নাকি মারামারি কাটাকাটি চলিতেছে, রক্তের স্রোত বহিতেছে। কোনো এক ভাস্কর বর্মা নাকি গৌড়দেশ গ্রাস করিয়াছে। মানবদেবের কথা কেহ জানে না।
সে মরিয়াছে কি বাঁচিয়া আছে তাহাও অজ্ঞাত। এ সকল কথা রঙ্গনার কানে পৌঁছায় না। কে পৌঁছাইবে? চাতক ঠাকুর জানেন, কিন্তু তিনি নীরব থাকেন। মাঝে মাঝে গোপা ব্যাকুল হইয়া তাহার কাছে উপস্থিত হয়। ঠাকুর তাহার প্রশ্ন এড়াইয়া যান। গোপার বুক দমিয়া যায়, কিন্তু সে নিজের আশঙ্কার কথা রঙ্গনাকে বলে না, আশায় বুক বাঁধিয়া থাকে। রঙ্গনা প্রত্যহ দ্বিপ্রহরে বেতসকুঞ্জে গিয়া শুইয়া থাকে। স্বপ্নালসার কল্পনায় নানা ক্রীড়া চলিতে থাকে। সে কল্পনায় শুনিতে পায় বহুদূর হইতে জয়ন্তের ক্ষুরধ্বনি আসিতেছে। সাদা ঘোড়ার পিঠে দীর্ঘকান্তি আরোহী দুর্বাহরিত প্রান্তরের উপর দিয়া অশ্বের মৃদু ক্ষুরধ্বনি ক্রমে কাছে আসিতেছে। ওই কুঞ্জের বাহিরে আসিয়া থামিল। রঙ্গনা চমকিয়া উঠিয়া বসে। বেতস শাখার ফাঁকে বাহিরে দৃষ্টি প্রেরণ করে, আবার নিঃশ্বাস ফেলিয়া শয়ন করে। বেতসকুঞ্জে মন যখন বড় অধীর হয়, তখন রঙ্গনা মৌরির কিনারা ধরিয়া দক্ষিণ দিকে যায়। দক্ষিণে গ্রামের সীমান্তে একটি বৃদ্ধ জটিল নগ্রোধ বৃক্ষ দাঁড়াইয়া আছে। তাহার ঘন শীতল ছায়াতলে বসিয়া অপলক নেত্রে দূরের পানে চাহিয়া থাকে। দূরে মাঠের শেষে বন আরম্ভ হইয়াছে। বনের শেষে নাকি আবার মাঠ আছে, তারপর কর্ণ সুবর্ণ নগর। কত বিস্তীর্ণা এই পৃথিবী! এই পৃথিবীর অন্য প্রান্ত হইতে একটি মানুষ কি আসিবে? কিন্তু সে যে আসিবে বলিয়া গিয়াছিল, কেন আসিবে না? কবে আসিবে? এইভাবে বসন্ত ফুরাইয়া গেল। রঙ্গনা যখন প্রায় পূর্ণগর্ভা, তখন একটি ঘটনা ঘটিল। রঙ্গনা জীবনের যাহা দৃঢ়তম অবলম্বন ছিল, তাহা হঠাৎ খসিয়া গেল। গোপা একদিন অপরাহ্নে শিকড় বাকড়ের অন্বেষণে গ্রামের বাহিরে মাঠের দিকে গিয়াছিল। মাঠে এক বেদিয়া রমণীর সহিত তাহার সাক্ষাৎ হইল। বেদিয়ারা সাপ ধরে যত্রতত্র সাপের খেলা দেখাইয়া বেড়ায়। জাঙ্গলিক বিষ বৈদ্যের কাছে সাপের বিষ বিক্রয় করে। আবার টুকটাক মন্ত্রৌষধি জানে, গুপ্তচরের কাজও করে। বেদিনীর সহিত গোপার অনেকক্ষণ ধরিয়া কথা হইল। কি কথা হইল তাহা কেহ জানিল না। সন্ধ্যার সময় গোপা কুটিরে ফিরিয়া আসিল। রঙ্গনা লক্ষ্য করিল না তাহার মায়ের মুখ কালি বর্ণ, হাত পা কাঁপিতেছে। গোপা আহার না করিয়াই শুইয়া পড়িল। স্বভাবতই সে আজকাল কম কথা বলে, আজ একটিও কথা বলিল না। গভীর রাত্রে গোপার ত্রাস দিয়া জ্বর আসিল। প্রচণ্ড তাপ, গা পুড়িয়া যাইতেছে, চক্ষু জবা ফুলের ন্যায় রক্তবর্ণ। এই মরণান্তক জ্বর আর নামিল না। 2 দিন অঘোর অচৈতন্য থাকিবার পর গোপার প্রাণ বিয়োগ হইল। মরণের পূর্বে কিন্তু সে একবার মুখ খুলিল না, একটি বাক্য নিঃসরণ করিল না। বেদিনীর মুখে যে ভয়ঙ্কর সংবাদ সে শুনিয়াছে, তাহার ইঙ্গিত পর্যন্ত দিল না। গ্রামবাসীরা মৃত্যু মুহূর্তে বিবাদ বিসংবাদ মনে রাখিল না। মৌরির তীরে লইয়া গিয়া গোপার অন্ত্যেষ্টি করিল। তাহার দেহ ভস্ম হইয়া মৌরির জলে মিশিল। গোপার জীবন জ্বালা জুড়াইল। গ্রামের কেহ কেহ গোপাকে বেদিনীর সহিত মাঠে কথা কহিতে দেখিয়াছিল। তাহারা বলাবলি করিতে লাগিল, বেদিনীই টুকটাক করিয়া গোপাকে মারিয়াছে। মৃত্যুর যে অন্য কারণ থাকিতে পারে, তাহা কেহ ভাবিল না। গোপার জন্য অবশ্য কেহ শোক করিল না,
কিন্তু রঙ্গনার প্রতি অনেকেরই মন সদয় হইল। গ্রামের বিবাদ ছিল গোপার সঙ্গে, কারণ গোপা ছিল মুখরা প্রখরা। রঙ্গনার স্বভাব মায়ের মতো নয়। সে নমনীয়া, মৃদু স্বভাবা, সে অপরূপ রূপসী, তার উপর রাজবধূ। হোক এক রাত্রির বধূ, তবু রাজবধূ। কে বলিতে পারে, হয়তো মানবদেব কোনোদিন ফিরিয়া আসিবে, রঙ্গনাকে চতুর্দোলায় তুলিয়া লইয়া যাইবে। গ্রামবাসীদের মন তাহার প্রতি প্রসন্ন হইল। গোপা যেন মরিয়া তাহাকে জাতে তুলিয়া দিয়া গেল। মাতার মৃত্যুর পর 2 দিন রঙ্গনা ভূমিশয্যা ছাড়িয়া উঠিল না। চাতক ঠাকুর আসিলেন, স্বয়ং রন্ধন করিয়া তাহাকে খাওয়াইলেন। স্নিগ্ধ স্বরে 2-4টি কথা বলিলেন। মা কারো চিরকাল থাকে না রাঙা। স্বামীর কথা ভাব, তোর পেটে যে আছে তার কথা ভাব। রঙ্গনা মনে বল পাইল। মা চলিয়া গিয়াছে, কিন্তু ঠাকুর আছেন। না, সে সাহস হারাইবে না, হাল ছাড়িয়া দিবে না। যে জন আসিবে বলিয়া চলিয়া গিয়াছে, তাহার জন্য প্রতীক্ষা করিবে, অনাগত জীবন কণিকার জন্য প্রস্তুত থাকিবে। রঙ্গনার জীবনযাত্রা আবার পূর্ববৎ চলিতে লাগিল। কুটিরে সে একা, কিন্তু ক্রমে তাহাও অভ্যাস হইয়া গেল। পূর্বে মাতার আদেশে কাজ করিত, এখন নিজেই রন্ধন করে, নদীতে জল আনিতে যায়, সন্ধ্যায় চুল বাঁধে, সিঁথি ভরিয়া সিঁদুর পড়ে, আর প্রতীক্ষা করে। চাতক ঠাকুর সময় অসময় আসিয়া তাহার দেখাশোনা করেন, গল্প করেন, জাতক পুরাণের উপাখ্যান বলেন। রাত্রে তাহার দেহলিতে আসিয়া শয়ন করেন। এইভাবে নিদাঘ শেষ হইতে চলিল। সূর্য আর্দ্রা নক্ষত্রে সংক্রমণ করিলে একদিন সায়াহ্নে আকাশের দক্ষিণ হইতে কালো কালো মেঘ উঠিয়া আসিল। পুঞ্জ পুঞ্জ মেঘ দ্রুত আকাশ ঢাকিয়া ফেলিল। কুটির দেহলিতে রঙ্গনা তখন চুল বাঁধিয়া, পিত্তলের থালিকা মুখের কাছে ধরিয়া সীমন্তে সিন্দুর পড়িতেছে। চাতক ঠাকুর অদূরে বসিয়া এক কৌতুককর কাহিনী বলিতেছেন। এমন সময় 10 দিক ধাঁধিয়া নীল বিদ্যুৎ ঝলকিয়া উঠিল। পরক্ষণেই বিকট বজ্রনাদে আকাশ যেন ফাটিয়া পড়িল। রঙ্গনা হঠাৎ ভয় পাইয়া মাটির উপর উপুর হইয়া পড়িল। বজ্রের হুঙ্কার ধ্বনি প্রশমিত হইলে তীব্র ধারায় বৃষ্টি আরম্ভ হইল। তখন রঙ্গনা মাটি হইতে পাংশু পাণ্ডুর মুখ তুলিল। একবার ভয় বিস্ফারিত চক্ষে ঠাকুরের পানে চাহিল, তারপর টলিতে টলিতে উঠিয়া কুটির কক্ষে প্রবেশ করিল। ঠাকুর তাহার ভয় বিস্ফারিত দৃষ্টির অর্থ বুঝিলেন। তিনি বৃষ্টির মধ্যে ছুটিয়া গিয়া আশেপাশের কুটির হইতে 2 জন স্ত্রীলোককে ডাকিয়া আনিলেন। 2 দণ্ড মধ্যে রঙ্গনা সন্তান প্রসব করিল। বজ্রবিদ্যুতের হুরুক ধ্বনির মধ্যে শিশুকণ্ঠের ক্ষীণ কাকুতি শোনা গেল। ঠাকুর দ্বারের বাহিরে দাঁড়াইয়াছিলেন। উচ্চকণ্ঠে প্রশ্ন করিলেন, কি হল, ছেলে না মেয়ে? বদ্ধ দ্বারের ওপার হইতে একটি স্ত্রীলোক বলিল, ছেলে। আহ্লাদে ঠাকুরের মন ভরিয়া উঠিল। তিনি 2 হস্ত সহর্ষে ঘর্ষণ করিতে করিতে নিজ মনেই বলিতে লাগিলেন, ভালো ভালো, আহ ভালো হয়েছে, রাজার ছেলে বজ্রের ভেরি বাজিয়ে এসেছে। ওর নাম রাখলাম বজ্র। শশাঙ্ক দেবের পৌত্র, মানব দেবের পুত্র বজ্রদেব। ওর মায়েরও নাম রেখেছিলাম, আবার ওর নাম রাখলাম। বেঁচে থাক, মার কোল জুড়ে থাক। আকাশে ঘন দুর্যোগ, ধরণী পৃষ্ঠে বৃষ্টির লাজাঞ্জলি বর্ষণ।
মেঘের বিতান তলে মর্দল ঝল্লরির রণবাদ্য বাজিতেছে, আবার তরিল্লতার নৃত্যবিলাস চলিয়াছে। সদ্যজাত শিশুর অদৃষ্ট দেবতা যেন জন্মকালেই তাহার ললাটে ভবিতব্যের তিলক পরাইয়া দিলেন। আপনাদের মতামত আমাদের জানাতে ভুলবেন না কিন্তু শ্রোতা বন্ধুরা। আমাদের ওয়েবসাইট golpokothar.asor.org golpokothar.asor.org